জ্যাক অলিভ অয়েল আর শীতকাল এই দুটো মনে হয় একসঙ্গে হাত ধরাধরি করে আসে। জ্যাক অলিভ অয়েলের বিজ্ঞাপন দেখেনি এবং বাড়িতে জ্যাক অলিভ অয়েল নেই এরকম মানুষ মনে হয় হাতে গোনা। তো আজকে আমরা কথা বলবো এমন একজনের সঙ্গে যে এই জ্যাক অলিভ অয়েলের পুরো ব্যাটন, পুরো কোম্পানির ব্যাটন যার হাতে, মিস্টার রাজর্ষি দাস। শুনবো তার কাছ থেকে এই কোম্পানির ইতিহাস, কিভাবে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত পরিবারের কাছে অলিভ অয়েল একটা সহজ জিনিস হয়ে গেল, সেই যে গল্প, সেই যে কি তার ধারাবাহিকতা, সবটাই আজকে শুনবো। আমি রাই, আপনারা দেখছেন হিডেন স্টোরিজ নিউজ। আর আমাদের সঙ্গে আছেন স্পেশাল গেস্টের থেকেও বলা ভালো, একদম ইয়াং বিজনেসম্যান, এবং যার কাছে 2025 সালের ইয়াং এন্টারপ্রেনারের মুকুট তার মাথায় চলে এসছে অলরেডি। তো আজকে আমরা তার সঙ্গেই কথা বলবো। ওয়েলকাম মিস্টার রাজর্ষি দাস। প্রথমেই বলুন কেমন আছেন? Doing well, একদম পারফেক্ট। আচ্ছা, শুনে ভালো লাগলো, কারণ অ্যাকচুয়ালি শীতকালটা আমার ইজ মাই ফেভারিট টাইম। ও, সো আমার শীতকালটা খুব ভালো লাগে। সো দিস ইজ দ্য বেস্ট টাইম অফ মাই অফ দ্য ইয়ার ফর মি। আর এই বছর তো খুব ভালো শীত পড়েছিল কলকাতায়, অনেক বছর পরে। একদম। তো সেই জন্য আপনার জন্য একটু গুড নিউজ আছে। Yes, both the ways, because the product being a seasonal product, বেশিরভাগ লোকে এই সিজনের সময় বেশি ইউজ করেন। অলদো দিস প্রোডাক্ট ইজ অল ইয়ার রাউন্ড বলা উচিত, বাট হ্যাঁ, মানে আমার দুদিক থেকে ভালো লাগে। গুড টু নো। আচ্ছা, এবার প্রথমেই যেটা জানতে চাইবো যে জ্যাক অলিভ অয়েল, মানে অলিভ অয়েল তো এতটা প্রচলিত ছিল না। যদি ধরুন 20-25 বছর আগেকারও কথা বলি, অলিভ অয়েল বলতে একটা পার্টিকুলার স্টেজের মানুষরা তারা হয়তো ইউজ করতেন, ঠিক আছে। অলিভ অয়েল বলতে আমরা বুঝতাম যে খুব কস্টলি একটা জিনিস, যেটা সবাই অ্যাফোর্ড করতে পারে না। কিন্তু জ্যাক অলিভ অয়েল বাজারে আসার পরে এমন একটা মানে ধারাবাহিকতা শুরু হলো যে প্রত্যেকটা ঘরে শীতকাল মানে জ্যাক অলিভ অয়েল, এবং এটার কিন্তু ক্রেজ কখনো কমেনি, মানে উত্তরোত্তর বাড়তে শুরু করে। তো ব্যাটন এখন আপনার হাতে। আমরা জানি যারা জ্যাক অলিভ অয়েল আগে বিজ্ঞাপন দেখেছি কয়েক বছর আগেই, যে আমাদের মানে ছবিতেও রয়েছেন, রসময় বাবুর হাত দিয়েই শুরু হয়েছিলেন। তো আনফর্চুনেটলি আজ তিনি নেই। তো কিভাবে এই জার্নিটা শুরু হলো, এটা যদি একটু বলেন। সো জার্নিটা শুরু হয় বাবার রিসেপশন 2000 সনে। Again, Baba was not just an industrialist or a businessman. He was also a philanthropist in terms of understanding the market and making it possible for those who cannot afford. এটা ওনার চ্যালেঞ্জ ছিল সবসময়। ইনফ্যাক্ট আমরা যখন অলিভ অয়েলের কথা বলি, আপনি ঠিকই বলেছেন, it was a very expensive proposition for people to use. কারণ যে অলিভ অয়েল মার্কেটে অ্যাভেলেবল, এটা গায়ে মাখার জন্য না, ওটা খাওয়ার জন্য। তো অলিভ অয়েলেরও 3-4 রকম গ্রেড হয়। একটা হচ্ছে বীজের তেল, একটা হচ্ছে ছিলকার তেল। আমরা যেই তেলটা ইউজুয়ালি মার্কেটে দেখতে পাই সেটা হচ্ছে ছিলকার তেল, মানে ভার্জিন অলিভ অয়েল। ভার্জিন অলিভ অয়েলের কাজ কিন্তু রান্না করার জন্য নয়, ভার্জিন অলিভ অয়েলের কাজ হচ্ছে স্যালাডে খাওয়ার জন্য। আর যেই অলিভ অয়েলটা গায়ে মাখার জন্যে, সেটাকে বলা হয় পমেজ গ্রেড, বীজের তেল। তো এই ডিফারেন্সিয়েশনটা মানুষের কাছে অ্যাভেলেবেল ছিল না। তো আমরা যখন প্রথম ইউজ করা শুরু করি, তো বা আমরা যে ব্লেন্ডটা নিয়ে আসি, আর দেখুন আমাদেরকে কস্ট ইফেক্টিভ করতে হতো, তো আমরা তার জন্য ব্লেন্ড করি, হালকা ব্লেন্ড। তো প্লাস আমরা এর মধ্যে অশ্বগন্ধা, যষ্টিমধু, দরুহরিদ্রা অ্যান্ড আদার হার্বস আমরা এর মধ্যে অ্যাড করি, যেটা আমাদের স্কিনের জন্যে ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই আয়ুর্বেদে কিন্তু আমাদের এই অলিভ অয়েল ইজ নাথিং নিউ, দিস ওয়াজ দেয়ার। Baba, after passing his masters in chemistry, he also pursued Ayurveda from Banaras University, BHU. So he was titled the Ayurveda Ratna. তো এই ফর্মুলেশনটা ওনার নিজের হাতে তৈরি করা, তারপরে অ্যাটেস্টেড বাই আদার্স। তো ওনার পয়েন্টটা ছিল হচ্ছে ওই ডিউরিং দ্যাট টাইম, আমার ভাইয়ের জন্ম 1999-তে। তো ওই টাইমে মার নারিশমেন্ট প্রোডাক্ট ইন দ্য মার্কেট, স্পেশালি প্রি অ্যান্ড পোস্ট প্রেগনেন্সি,
was not available, মানে স্কিন টোনিং, স্কিন স্ট্রেচ মার্কস, এগুলো যেগুলো যেগুলো হয়ে থাকে নর্মালি, তার জন্য ডাইরেক্ট কোনো ইনিশিয়েটিভ প্রোডাক্ট ছিল না, যেগুলো ছিল ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। তো পাপার তখন থেকে মাথায় ঢুকলো যে আই হ্যাভ টু কাম আউট উইথ সামথিং which will be all round nourishment along with such specialized scenarios. Stretch mark সরানো, প্লাস স্কিন দেখবেন ডিউরিং প্রেগনেন্সি একটা স্কিন Dryness স্যাগ, হয়ে যায়। ড্রাইনেস হয়, আফটার প্রেগনেন্সি একটা স্যাগিনেস আসে স্কিনে, সেটাকে আবার রিট্রাক্টিং ব্যাক, মানে সো দ্যাট স্কিন রিমেন্স ইলাস্টিক। তো এইটা ওয়াজ বাবার প্রপোজিশন, মেনলি মহিলাদের জন্য, মাদের জন্য এবং বোনদের জন্য। এটা বাবার প্রপোজিশন ছিল, বিকজ মাকে দেখে হি ওয়াজ ট্রিগার্ড, হি ওয়াজ ট্রিগার্ড। সেই সময় কোনো প্রোডাক্টও ছিল না। এবার আপনি বলবেন আমার সময় কেন ভাবেনি, ভেবে ওঠেনি হয়তো সেই সময়। দ্যাট টাইম হি ওয়াজ বিকামিং দ্য ফার্স্ট টাইম ফাদার, সো আই থিঙ্ক সেই সময় হয়তো ভেবে উঠতে পারেনি। হি ওয়াজ মোর হ্যাপি বিকজ আই ওয়াজ বিং বর্ন। সো এটা আনার পিছনে this was the reason, and that is how he came up with this product. It took some time. It took about 2 years time for his research because he already knew, and উনি সারা জীবনই কিছু না কিছু রিসার্চ করে যেতেন। মানে আমাদের কাছে we have a lineup of around 80+ products যেগুলো হয়তো এখন অব্দি মার্কেটে আমরা বার করিনি, but Okay. he has researched and kept it there. So we have a big library of it. So that is how this product came up. ওকে, আপনাদের সঙ্গে মানে জ্যাক অলিভ অয়েলের আগে যে প্রোডাক্টগুলো ছিল এবং হ্যানিম্যানের একটা ইতিহাস একদম, জড়িয়ে আছে, একদম। তো এই ইতিহাসটা যদি একটু দর্শকদের বলেন তাহলে মনে হয় তো তাহলে খুবই ভালো, মানে তাহলে আমাকে আমার দাদু থেকে শুরু করতে হয়। মানে আমার দাদামশাই একজন ডাক্তার ছিলেন, হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন, প্র্যাকটিশনার ছিলেন। আমাদের একটা ছোট্ট দোকান ছিল রিলায়েবল ফার্মেসি নামে, এখনও আছে ইনফ্যাক্ট, এখন স্টিল দেয়ার ইন পাটনা, সবজি বাগে। তো সেখানে ওই 10x10-এর দোকান, এক পাশে ডিসপেন্সারি, এক পাশে দাদুর চেম্বার। দাদু যখন মারা যান, আমার বাবার তখন 7 বছর বয়স, আমার সবচেয়ে বড় জেঠু তার বয়স 14 বছর, আর মেজো জেঠুর বয়স তখন 12 এরকম। সে জেঠু বাবার থেকে 1 বছরের বড়। তো বাবার অ্যাকচুয়ালি 8 ভাই বোন, 4 বোন 4 ভাই। আজকে কেউই নেই, শুধু আমার 2 পিসি হয়েছে, আর কেউ নেই। সো আমাদের মেইন কনসেন্ট্রেশন ছিল হচ্ছে দুটো জিনিসের উপরে। একটা হচ্ছে কর্ম, মানে এই দোকানটা ওয়াজ দেয়ার লাইফ লাইন। সো ওনারা সেই সময় পারলে, অনেকে আজকের ডেটে দেখবেন আউটসোর্স করে দেয়, ওর থেকে একটা টাকা চলে আসবে, ওর থেকে চলে যাবে। বাবারা কখনো ওইটা করেনি। বাবারা যেহেতু এটা দাদুর নিজের স্বপ্নের একটা বানানো জিনিস ছিল, তো আই থিঙ্ক এইটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে যেটা আজকে আই এম ফলোয়িং দ্য সেম। আর আমি চাইবো আমার ওয়ান্স মেবি টুমরো ওয়ান্স আই হ্যাভ আ ফ্যামিলি, I also will pass this on to my children, to carry the legacy. So that was the legacy which they received. খুবই ছোট হয়তো, বাট আই থিঙ্ক লেগেসির কোনো সাইজ হয় না। লেগেসি হচ্ছে একটা ভাবনা, একটা চিন্তা, একটা স্বপ্ন। ওই স্বপ্নটাকে বাবারা, মানে আমার বাবা এবং জেঠুরা খুব প্রায়োরিটি দিয়েছিলেন, যে এই দোকানটাকেই আমরা বড় করব, আর করেনও। মানে by the year 1960, মানে about 15-20 years down the line, এই কর্ম করতে করতে স্কুল যেতে, স্কুল কমপ্লিট করে আবার এসে দোকানে বসা। বাবাদের মানে ঘুরতে আর মানে এরকম ছিল, মানে আমার মেজো জেঠু এবং বাবা কলকাতায় আসতেন ওই দোকানের জিনিসপত্র কিনতে, হোলসেলে, কলেজ স্ট্রিট থেকে মেডিসিনাল জিনিসপত্র। তো ওটাই ওনার ঘোরা ছিল। কখনো ওনারা ফ্যামিলির সাথে, বেসিক্যালি ঠাকুমাকে নিয়ে, ঠাকুমা খুবই সিম্পল মানুষ ছিলেন সেই আগেকার দিনে, হাউসওয়াইফ। তো ওই ঠাকুমাকে নিয়ে কখনো ধরুন তীর্থর জায়গাগুলোতে যখন যেত, ওই যাওয়া, মানে নিজেদের জন্য ঘুরে বেড়ানো। হয়তো সেই সময় একটা পয়েন্ট অফ টাইমে 1960-এ, বাই দ্য টাইম দে বিকেম মানে রিয়েলি বিগ ইন দ্য সেন্স অফ যে দে বিকেম দি লার্জেস্ট store for homeopathic sales of German medicine in India.
তো সে আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ বিগ ইনাফ অ্যাচিভমেন্ট ফর এনিওয়ান টু সিট ব্যাক। তখন ওখান থেকে ইনসেপ্ট করা যে না আই উইল, বিকজ মানুষের জন্য এই মেডিসিনটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, আমাদের কিছু ইন্ডিজিনিয়াসলি প্রডিউসড মেক ইন ইন্ডিয়া আজকে আমরা বলি, তো সেই সময় মেক ইন ইন্ডিয়া 1960s দে থট অফ মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট ফর দি কমন পিপল। তো বানালে সবাই এটাকে অ্যাফোর্ড করতে পারবে, তো সেইটা বিকেম হিজ জিল ব্যাক দেন। আবার একটা নতুন জার্নি হ্যানিম্যান ল্যাবরেটরি তৈরি করাতে, which he was very much successful because পাপার একটা জিনিস ছিল, বাবার এবং আমার জেঠুর, মানে বাবার সবচেয়ে বেশি, জেঠু তো ছিলই, সবাই নিজেদের ডিপার্টমেন্ট নিজেরা ভাগ করে নিত। আমার জেঠু ওয়াজ আ ভেরি গুড অ্যাডমিনিস্ট্রেটর, মাই জেঠু ওয়াজ আ ভেরি গুড অর্গানাইজার, আর আমার বড় জেঠু ইউজ টু লুক আফটার দি ফ্যামিলি, বিকজ দেখুন প্রত্যেকটা জিনিস ম্যাটার্স আ লট। তো এই আর মাই ফাদার ওয়াজ দি flag bearer to take it forward. So he was always onto innovation, taking it forward, making new things, coming up with new proposition and determined. মানে করবে মানে যদি ভগবান ওপর থেকে না নিচে নেমে আসে কেউ আটকাতে পারবে না, মানে আজ অব্দি কেউ আটকাতে পারেও নি আর পারবেও না, মানে দ্যাট ওয়াজ আ কাইন্ড অফ ডিটারমিনেশন হি হ্যাড। এই লাস্টবারও মানে we thought he will recover with that determination, but unfortunately it was not possible. এর আগে একবার একটা ঘটনা ঘটেছিল, মানে ইন দ্য সেন্স 2004-05 একটা জিবিএস বলে একটা অসুখ হয়, দ্যাটস আ ভাইরাল অ্যাটাক। সেই সময় প্রায় 3 মাস বাবা একদম শোয়া ছিলেন, মানে ওনার পুরো প্যারালাইসিস টাইপের হয়ে যায়, বাট সেন্সিটিভিটিতে থাকে। তো এটা একটা ভাইরাল অ্যাটাক, আমরা কোথাও সাউথ ইস্ট এশিয়াতে কোথাও একটা ঘুরতে গেছিলাম, সেখান থেকে হয়তো এসেছিল, তাই ডাক্তার বলেছিলেন গুলেনবেরি সিন্ড্রোম না গিয়েনবেরি সিন্ড্রোম কি বলে, রাইট। তো তো সেই সময় বাবা এখন বেলভিউতে ভর্তি ছিলেন, তো বেলভিউতে এখন শুয়ে আছেন আইসিইউতে। তো আমার বাবার যে ছোটবেলাকার বন্ধু সে দেখা করতে গিয়ে কেঁদে ফেলেছে, কারণ কি বাবাকে কখনো শুয়ে থাকতে দেখেনি। তো সে তখন বাবা তখন বলছেন যে ওনার চন্দন কাকা, মানে চন্দনের নাম আমরা চন্দন কাকা বলতাম, এখন উনিও নেই বছর না, এখন আর উনিও নেই। হি ওয়াজ ইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড, উনি কেঁদে ফেলেছেন। বলছে তুমি কাঁদছো কেন? বলছে তোমাকে এইভাবে কখনো দেখিনি। তো বলছে একটা কথা বলো, আমি সারা দুনিয়া ট্রাভেল করতে থাকি, সেই সময় যদি আমার কোনো প্লেন ক্র্যাশ হয়ে যেত তখন কি আমি সেকেন্ড পয়েন্ট পেতাম? আজকে তো এতজন ডাক্তাররা রয়েছে, মানে ওনার পজিটিভিটি ওয়াজ ডিফারেন্ট, মানে হিজ পয়েন্ট ওয়াজ যে এতজন ডাক্তাররা রয়েছে তারপরে কিছু না করে উঠতে পারি, দ্যাটস ডিফারেন্ট, আমার কিছু করার থাকবে না তাহলে। বাট আমি যদি প্লেন ক্র্যাশে মারা যেতাম, ইনফ্যাক্ট একটা প্লেন ক্র্যাশে হি উড হ্যাভ বিন দেয়ার, ইন দ্য সেন্স পাটনাতে যে প্লেন ক্র্যাশটা হয়েছিল, আই হ্যাড লস্ট আ ভেরি ক্লোজ ফ্যামিলি মেম্বার অফ মাইন্ড, মানে এক্সটেন্ডেড ফ্যামিলি। ওই ফ্লাইটটাতে বাবা থাকার কথা ছিল। আনফর্চুনেট মানে আই উইল সে ফর্চুনেটলি সেদিনকে বাবা একটু শরীরটা খারাপ লাগছিল বলে হি ক্যান্সেল দ্যাট ফ্লাইট। আদারওয়াইজ ওই অ্যালায়েন্সের যে ফ্লাইটটা ক্র্যাশ করেছিল পাটনা এয়ারপোর্টের পাশেই, হি উড হ্যাভ বিন দেয়ার অন দ্যাট ফ্লাইট। সো হি ওয়াজ লাইক কি আমি হয়ে যেত তো তাহলে তো সেকেন্ড চান্স পেতাম না, তা কিন্তু এতগুলো চান্স রয়েছে। তো হিজ পজিটিভিটি ওয়াজ লাইক দিস, তো ওনাকে আটকানো ওয়াজ ইম্পসিবল। সো I think that is how his success happened. Even with body oil, কোনো প্রোডাক্টই প্রথম দিন সাকসেস হয়, ইট টেকস টাইম। মানুষকে বুঝতে টাইম লাগে, দোকানদারদের বুঝতে টাইম লাগে এই মালটা চলবে কিনা, সে তারপরে ওটা রাখে। তো কেউ যদি ভাবে যে আজকেই বার করলাম কালকেই চলতে শুরু করে দেবে, এরকম হয় না। ইট টেকস টাইম, এভরিথিং হ্যাজ ইটস ওন সুইট টাইম। মানুষের অ্যাকসেপ্টেন্সের টাইম লাগে, মানুষকে বুঝতে টাইম লাগে, যেরকম যারা বিক্রি করছে তাদের বুঝতে টাইম লাগে। কারণ কি আমি আমার একজন কনজিউমারকে দেবো যার সাথে আমার 30 বছরের রিলেশন, এমন একটা প্রোডাক্ট দেবো যে প্রোডাক্টটা খারাপ বেরোবে, সেই গালাগালটা কিন্তু সে খাবে, কোম্পানির লোক তো পরে খাবে, রিলেশনটা তার খারাপ হবে। তো এই অনেক ফ্যাক্টরস থাকে। তো সেই দৃঢ়তার সাথে ওনার বসে থাকা, যে উনিও কনফিডেন্ট ছিলেন যে আমার এই প্রোডাক্টটা ইজ এ গুড প্রোডাক্ট অ্যান্ড উইল সেল ইন দ্য মার্কেট বিকজ ইট ইজ মেন্ট ফর দিস। আই থিঙ্ক দ্যাট দৃঢ়তা পেড অফ, মানে সেরকম ভাবেই শুরু হলো আর কি। একদম। তো লিগাসির কথাই যদি বলতে হয়, মানে লিগাসির কথা ধরেই আর কি এগোনো ভালো। তো আপনার কি কখনো মনে হয় যে আপনি যে
একটা পরিবার পেলেন, মানে ব্যবসায়িক পরিবার থেকেই আপনার বেড়ে ওঠা, Right. মানে দেখা সবটাই। Right. তো এটা কি একজন ইয়াং বিজনেসম্যানের জন্য একটা বেস তৈরি করে দিল, যেটা আর বাকি একটা বিজনেসম্যানের জন্য এটা maybe হয়তো maybe true, but this comes with a lot of responsibilities. বা এটা কি আপনার কাছে খুব চাপ হয়েছে যে এই লিগাসিটাকে কন্টিনিউ করে যেতে হবে, সেটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে? দেখুন, এটা আপনি ডিসাইড করবেন। আমি আমার বন্ধুদের সাথে বেরোনো বন্ধ করে দিয়েছি। আমি আজকে ডেটে প্রায় অফিসেই থাকি। আই হ্যাভ আ নাইস কাউচ টু মাই সেলফ, আই স্লিপ দেয়ার। আই হ্যাভ নো সোশ্যাল লাইফ হোয়াটসোএভার, মানে ইন দ্যাট ম্যানার। আমাদের বয়সে দেখুন, পিপল গো আউট ফর সোশ্যালাইজিং, রেস্টুরেন্টে যায়, খেতে যায়, ঘুরতে যায়, বন্ধুদের সাথে বেরোয়। আমার বেরোনো ইজ ডিউরিং দ্য টাইম, আমরা এখন সাউথ ইস্ট এশিয়াতে এক্সপ্যান্ড করছি, তো আমার বেরোনো ইজ ওখানে গিয়ে ফ্যাক্টরি সেট আপ করা। থাইল্যান্ডে আমরা ফ্যাক্টরি সেট আপ করছি এখন। তো আমার বেরোনোর টাইম এখন ওটা হয়ে গেছে। আমার ফিয়ন্সে, সে বলে যে এখন ওনার মার একটা শাড়ির বুটিক আছে, তো she also has a very nice story to that. I feel there are a lot of great people who have made it big because of their determination. They did not have anything, but they just had the determination in themselves. আমার তো চলুন সেইভাবে বলতে গেলে we are privileged. তো ও বলে যে ঘুরতে যাওয়ার কথা বলেই আমি বলি যে আছি তো জায়গা, we are going, তো আপ ডাউন করি। অনেক সময় ইমিগ্রেশন আমাকে জিজ্ঞেস করে যে কী করতে যাচ্ছেন, আমি বুঝে পাই না কেন জিজ্ঞেস করে এই কথাটা। তো যাই হোক, তো আই অলওয়েজ সে যে there is only one place to come along. তো বলছে যে লাস্ট দিন ইরিটেটেড হয়ে গিয়ে বলছে ওই সেই এক জায়গাতেই আমি যাবো না। আমি বললাম যে আরে এটা কমপ্লিট করতে দাও, মেবি ওয়ান্স দিস হ্যাপেন্স দেন মেবি ইউরোপ মার্কেট ওপেনস আপ, ইউ নেভার নো। সো আই থিঙ্ক এগুলো যদি আপনার মনে হয় যে আপনার করে এটা প্রিভিলেজ মনে হয়, তো আই থিঙ্ক ইয়েস, দেন আই এম প্রিভিলেজড, আই থিঙ্ক মনে হবে। না মানে আপনি ওই জার্নিটাকে খুব পজিটিভলি নিচ্ছেন আর কি। অ্যাবসলিউটলি। দেখুন, আমার বাবা একটা কথা বলতেন যে আমাদের পুরুষ মানুষ বলুন কিংবা মহিলা বলুন, যেই মানুষই কেউ কিছু করতে চায়, আই থিঙ্ক 50 বছর অবধি ইজ দি টাইম আমাদের জেনারেশনের মানুষ, ছেলে মেয়েদের ইজ হোয়াট উই হ্যাভ। আর এক্স্যাক্ট যদি আপনি ফোকাস করতে চান, আমি বলবো 30 বছর বয়স, 30, 35, 40 বছর বয়স অবধি। কারণ তারপরে না বাচ্চাদের এটা দেখুন, তারপরে আপনার তার আগে বিয়ে হয়, রেসপন্সিবিলিটি, ওয়ান রেসপন্সিবিলিটি। আমি রেসপন্সিবিলিটি কেন বলছি, কারণ কি একটা দুটো মানুষের একটা ব্যালেন্স করতে হয় আপনাকে। কারণ কি এখন কি আছে, এখন আই ডু হোয়াট আই ফিল লাইক। আমি যখন ঘুমাতে যাচ্ছি, আমি রাত্রে 3টের সময় ঘুমাতে যাচ্ছি, আমি 8টার সময় ঘুম থেকে উঠছি, তো এইটা ইজ ভেরি ইজি ফর মি রাইট নাও। তখন তো দ্যাট উইল বি অ্যানাদার পারসনস লাইফ অ্যাডেড টু দ্যাট। তার ভালো লাগা, আমার ভালো লাগা হ্যাজ টু ম্যাচ, একটা ব্যালেন্স হওয়া উচিত। তো সেই জিনিসগুলোতে না পিছিয়ে পড়া আমি বলবো না, বাট অনেক কিছু আপনি হয়তো করতে পারবেন না, যেটা আপনি একা থাকলে করতে পারেন। তো সেই জায়গাগুলো ইজ আ বিগ রেসপন্সিবিলিটি, আই ফিল ইট ইজ টু বি আ রেসপন্সিবিলিটি। তো এই জায়গাগুলোতে আই থিঙ্ক একটা সার্টেন এজ অবধি আপনি করতে পারেন, তারপরে একটু স্লো ডাউন হন। বাচ্চারা ওয়ান্স ইউ হ্যাভ কিডস, দ্যাট দেন বিকামস দি সেফটি অ্যান্ড সিকিউরিটি ফর দেম। আজকে যেরকম I have traveled to 3 different cities in a day in one flight. It's different flights. Went there, stopped over, did my work, got on the flight, traveled to another one, lasted in a different country itself. এটা হয়তো আমি করে উঠতে পারবো না। তখন I think my responsibility have to be more responsible in terms of my safety. তো এই জিনিসগুলো অনেক ফ্যাক্টার্স চলে আসে, প্লাস বয়সটাও বাড়তে থাকে। আমাদের লাইফস্টাইল আজকে ডেটে বলুন বা আমাদের এনভায়রনমেন্ট পলিউশন, কারোর হাতে কিছু নেই, ইট ইজ আ কালেকটিভ থিং উইচ ইজ হ্যাপেনিং অ্যান্ড উই হ্যাভ টু লিভ উইথ ইট। তো আই থিঙ্ক দ্যাট উইল অলসো কনস্ট্রেন আস, দ্য কাইন্ড অফ ফুড উই ইট, দ্যাট অলসো কনস্ট্রেন্স আস। তো আই থিঙ্ক ওই 40 বছর অবধি একটা টাইম ফ্রেম when you can do you can do the maximum limit. তো ওইভাবে দেখতে গেলে আমার কাছে আরও 6 বছর আছে হাতে। তো সো আই হ্যাভ টু ডু হোয়াট এভার আই ক্যান ডু।
তারপরে আই থিঙ্ক আইল সেটেল ডাউন, আইল ওয়েট ফর মাই নেক্সট জেনারেশনস টু টেক ইট ওভার। ওকে ওকে। তো ছোট থেকেই বাবা, জেঠু, পিসি, হ্যাঁ একদম। দাদুকে দেখা দাদু না, দাদু মানে আমার ঠাকুরদা, আমার ঠাকুরদা তো আমি দেখতে পাইনি, বিকজ বাবাই লস্ট হিম অ্যাট 7 years of age। তো আমি আমার ঠাকুমাকে দেখেছি খুবই ছোট, মানে খুবই ছোট তখন আমি, তখন হয়তো একবার 1-1.5 বছর বয়স, তারপরে শি অলসো পাসড অ্যাওয়ে। তো হ্যাঁ, বাট মানে আমি বড় হয়েছি জেঠু জেঠির কাছে। হ্যাঁ মানে জেঠু, জেঠিমা, একদম 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 পিসি, বাবা, একদম একদম সবাইকে একদম দেখে। একদম। এটা কি প্রথম থেকেই ঠিক ছিল যে বিজনেসেই হ্যাঁ হ্যাঁ একদম, এই বিজনেসেই আসবো? আই ডিডন্ট হ্যাভ এনি অপশনস। মানে আমার ইচ্ছা ছিল টু বিকাম অ্যান অটোক্যাড ইঞ্জিনিয়ার, অটোমোবিলস, গাড়ি আমি প্রচণ্ড ভালোবাসি। দ্যাটস আই থিঙ্ক এভরিওয়ান শুড হ্যাভ দেয়ার ওন প্যাশন। দ্যাট ইজ আ প্যাশন টু মি। Engine is a rather a passion to me. Even I love my factory also, because I love anything, any working element that moves by itself. So that intrigues me. So I love machinery. আমার ছোটবেলায় ছোটবেলায় একটু যখন করেছে 12-13 বছর বয়সে আমাদের যে ইঞ্জিনিয়ারিং টিম যে ছিল, তার যে হেড ছিল, সেই আঙ্কেলের সাথে আমরা পুরোনো মেশিনগুলো ঠিক করতাম, আর স্পেশালি জেনারেটার্স, ওইটা আমার খুব ভালো লাগতো। সো মানে আই হ্যাভ হ্যাড আ থিং ফর ইঞ্জিন অয়েল ফর আ ভেরি লং টাইম। তো আমার বাবা একদিন বলেছিল, তুই গ্যারেজের লোকের মতো দেখতে লাগছে কেন, বিকজ ওই জেনারেটার ঠিক করছিলাম। ইট ওয়াজ অ্যান ওল্ড কির্লোস্কার জেনারেটার, যেটা আমাদের কাছে ছিল ফর আ ভেরি লং টাইম, বাট দ্য জেনারেটার ওয়াজ সো গুড যে ওর ডায়নামো থেকে শুরু করে নিয়ে এভরিথিং ওয়াজ ইন পারফেক্ট কন্ডিশন, বাট যা হয় বিয়ার এন্ড টিয়ার যা হয়। সো ওই জেনারেটারে কেউ হাত দিতে চাইতো না। তো ওইটা যদি ঠিক করতে হতো, আমি আর ওই আঙ্কেলই ঠিক করতাম গিয়ে। তো বিকজ প্রচুর গ্রিস অ্যান্ড অয়েল অ্যান্ড ফিউমস বেরোতো ওর থেকে। তো দ্যাট ওয়াজ আ গুড ফান টাইম ফর মি। সো আই হ্যাভ অলওয়েজ বিন মানে ইন্ট্রিগড উইথ ইঞ্জিনস। তো আমি হয়তো যদি এই ব্যবসায় না আসতাম, আমি হয়তো ওটাই করতাম। বাট আদার দেন দ্যাট, আই থিঙ্ক ছোটোবেলা থেকে এটা হয় না, পারসেপশন ক্রিয়েট করা, এটা আমার জেঠুও ক্রিয়েট করেছে বাবার থেকে বেশি। তো আমি ছোটোবেলা থেকে আমি অফিস যাওয়া, আমার অফিস যাওয়া শুরু হয় যখন আমি 6-7 বছর বয়স। 6 বছর বয়স, তার আগেও গেছি, মনে নেই এখন, তার আগে গেছি, বাট 5-6 বছর থেকে যখন আমি যাওয়া শুরু করছি তখন আমার মনে আছে। জেঠুর সাথে প্রথম হাত ধরে অফিস যাওয়া, বাবার সাথে, বাবা জেঠুর সাথে, আর একসাথে আমরা লাঞ্চ করতাম, জেঠু বাবা একসাথে বসে লাঞ্চ করতেন। তো ইট ওয়াজ মানে দ্যাট ওয়াজ মাই প্লেস টু প্লে অ্যারাউন্ড, মানে আমার পালানো হলে ওখানেই পালিয়ে যেতাম। নেক্সট বিষয় হচ্ছে যে লিগ্যাসি আর আধুনিকতা। মানে এমন একটা ব্র্যান্ড যেটা বহু বছর ধরে চলছে, একটা কন্টিনিউ করছে, আর এমন একটা ব্র্যান্ড যাকে আধুনিকতার মোড়ক না দিলে আগামী দিনগুলোতে হয়তো সেই কম্পিটিশনে এগোবে না। তো অ্যাজ আ এমডি, ঠিক আছে, কি ভাবছেন, মানে আগামী দিনে আর কি কি নতুন আসতে? ভেরি সুন, বেশি দিন না, আই থিঙ্ক এবছরই within the next 2 months there's going to be a long launch of different products, কিছু relaunches আছে। তো আই হোপ যেভাবে বডওয়েলকে আপনারা সবাই ভালোবেসেছেন, দর্শকেরা যেভাবে ভালোবেসেছে, সেইভাবে অন্য প্রোডাক্টগুলোকেও ভালোবাসবে। আর আমাদের মেইন ফোকাস এখন যে যেইভাবে চলে আসছে তার থেকে একটু আধুনিক হওয়া। তো তার কিছু চেঞ্জেস দেখতে পাবেন সবাই। আই থিঙ্ক উই উইল अगेन স্ট্যান্ড আউট। সিক্রেট আর কি? আই থিঙ্ক একটু একটা সাসপেন্স থাকা ভালো। আচ্ছা, মানুষে একবার দেখে ইউজ করে, বা স্যাম্পলিং যখন হবে তখন স্যাম্পলিং করে নিজেদের ফিলটা পাওয়াটা, অ্যান্ড দেন গিভিং উইথ ফিডব্যাক উইল বি বেটার। আচ্ছা, এটা একদমই মানে খুব পার্সোনাল একটা কোশ্চেন। এটা আমার বাড়িতেও যেহেতু ইউজ করে অ্যাকচুয়ালি বল, এরকম একটা আপনাদের মেন কাস্টমার, মানে টার্গেট কাস্টমার তো বাঙালি নাকি, মানে বিশ্বব্যাপী আর কি? দেখুন, আমাদের সব জায়গায় আপনারা মায়েরা এবং বোনেরা, তো এই নামটার সঙ্গে মা আর বোন কিভাবে অ্যাটাচমেন্ট হচ্ছে জ্যাকের সঙ্গে? আচ্ছা, না বলছি, এটার গল্পটা যদি। এটার গল্প হচ্ছে অ্যাকচুয়ালি জ্যাক অলিভ অয়েল অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল জ্যাক অলিভ অয়েল বেবি ম্যাসাজ অয়েল বলে 1994-95-95। জ্যাক শার্কের, তখন জ্যাক শার্ক এক ধরনের রিফ শার্ক, আমিও জিজ্ঞেস করেছিলাম, জ্যাক শার্ক এক ধরনের রিফ শার্ক হয়, তো তার লিভার থেকে একটা কড সিড অয়েল বেরোয়।
সো সেই জ্যাক শার্কের নাম থেকে জ্যাক, ওই কড সিড অয়েলটা ইউজ করা হতো ওমেগা ফ্যাটি অ্যাসিডসের জন্য, বাচ্চাদের জন্য ইটস ভেরি গুড ফর দ্য স্কিন। তো ওই প্রোডাক্টে ওটা ইউজ হতো, তো সেই থেকে ওর নাম জ্যাক অলিভ অয়েল। তো দিস ওয়াজ দ্য ব্র্যান্ড এক্সটেনশন অফ দ্যাট প্রোডাক্ট, মানে জ্যাক অলিভ অয়েল ফর মানে অ্যাডাল্টস অ্যান্ড জুভেনাইলস। ওকে গট ইট। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে এখন বাজারে প্রচুর নকল মানে কসমেটিক্সের রমরমা, তার মধ্যে জ্যাক অলিভ অয়েলও আছে। সংবাদ মাধ্যমে প্রচুর খবর আসে যে আজকে এখানে রেড করে পাওয়া গেল, এতগুলো বোতল ওখানে গিয়ে পাওয়া গেল। এবার সাধারণ মানুষ এই যে কাস্টমাররা যারা জ্যাক অলিভ অয়েলকে ইউজ করছে এত ভালোবেসে, তাদের কাছে বোঝার জন্য কি যে এই নকল আর আসল, সো নকল মার্কেটটা না অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে খুব একটা কেউ কিছু করে উঠতে পারে না। ইজ রিজন, যেহেতু শীতকালে বেশিরভাগ লোকে এখনো অবধি, গরমকালে লাস্ট 5 বছরে গ্রীষ্মকালেও লোকে ইউজ করতে শুরু করেছেন। ইট হ্যাজ বিকাম ইনটু আ 12 months প্রোডাক্ট। বাট প্রবলেমটা কোথায় হয়, আমাদের প্রোডাক্টের অ্যাকচুয়ালি এখনো খুব একটা নকল কেউ বানায় না বা বানানোর চেষ্টা করেন। দেখুন, চোরেরা কিনা করবে, তো তারা চেষ্টা তো করতেই থাকে। বাট ফর্চুনেটলি আমাদের ডাইরেক্টলি বেঙ্গলের মার্কেট বা আমাদের ইস্টার্ন ইন্ডিয়া মার্কেটে এটা পেনিট্রেশন পায় না, কারণ আমাদের ডিস্ট্রিবিউশন আমরা ডাইরেক্টলি 80,000 প্লাস আউটলেটকে নিজেরা মানে ডিস্ট্রিবিউট করি। আর ফর্চুনেটলি বা থ্যাঙ্কফুলি এবছর উই হ্যাভ গ্রোন ইট টু 1 লক্ষ দোকান আমরা ডাইরেক্টলি পাঠাই থ্রু আর ডিস্ট্রিবিউশন চ্যানেল। আর আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল মানে যারা আমাদের ডিস্ট্রিবিউটর যারা আছে, তারা কিন্তু আমাদের ডাইরেক্টলি দে আর কানেক্টেড টু আর কোম্পানি। তো আমরা হোলসেলের থ্রু দিয়ে যে শুধু বিক্রি করি তা নয়, আমরা হোলসেলেও বিক্রি করি, আমরা ডাইরেক্টলি রিটেলারদেরও বিক্রি করি, মানে থ্রু আওয়ার চ্যানেল ইটসেলফ। আমাদের স্টকিস্ট আছে, তো তার জন্য আমাদের এই পাইপলাইনে পেনিট্রেশন করা ইজ ভেরি টাফ। হ্যাঁ, কেউ হয়তো ফেরি করে রাস্তায় বসে বিক্রি করছে, সেটা তো আমরা তো আটকাতে পারবো না। তো আপনি যদি দোকান থেকে কেনেন, কোনো একটা প্রপার দোকান থেকে কিনছে, তাহলে আপনি নকল মাল পাবেন না। হ্যাঁ, এখন যদি আপনি ওই কোনো স্পিউরিয়াস অনলাইন সাইট থেকে কিনলেন বা কেউ হয়তো ফেরি করে নিয়ে যাচ্ছে তার কাছ থেকে কিনলেন, সেটা আমি জানি না, বিকজ আমাদের এই ডিস্ট্রিবিউশনাল চ্যানেলে ইট ইজ ইম্পসিবল টু সেল। হ্যাঁ, তার মধ্যে থেকে অ্যাকচুয়ালি আমার যতদূর মনে হয় এই নকল মালটা যারা তৈরি করে এরা একটু বোকা। মানে কেন আমি বলবো, কারণ নকল মাল যদি তৈরি করতে হয়, তাহলে তারা একটু নিজেদের আসল মাল কেন বানায় না? বিকজ দ্যাট রিকোয়ার্স সিমিলার কাইন্ড অফ এফার্ট। তো তারা যদি একটা আসল মাল বানায়, বানিয়ে যদি একটু ধৈর্য রাখে, তাহলে তাদের মালটাই আসল মাল হিসেবেই বিক্রি হবে। তাই থেকে এই নকল মালটা মানে এই বোকামিটা করার পিছনে কারণ নেই। বেকারকার জেলে যাওয়া, টানতে তো একশো কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাবে, বসিয়ে রাখবে। তো এই হিউমিলিয়েশনের তো দরকার নেই। সে যখন কিছু না কিছু বানাতে পারছেই, সেই জিনিসটাই বানাক না অরিজিনাল হিসেবে। এটা ভালো বুদ্ধি। হ্যাঁ, মানে দ্যাট ইজ রিয়ালিটি। আচ্ছা, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে জ্যাক অলিভ অয়েলের ইউএসপি আপনার মতে কি? মায়েদের এবং বোনেদের ভালোবাসা। না, কি ইনগ্রেডিয়েন্টস সেটাকে আরো এনহ্যান্স করছে যে জ্যাক অলিভ অয়েলকে মানুষ আমাদের সিগনেচার ইনস্টেড অফ পারফিউম যে আমরা যে স্যান্ডেলউড অয়েলের এক্সট্রাক্ট ইউজ করি, আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান অফ দি মেইন রিজনস ওয়াই পিপল লাভ দ্য স্মেল অফ আওয়ার প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা। আর আপনি নিজে এমডি, তো আপনার প্রোডাক্টকে তো আপনি ভালো বলবেনই, কিন্তু যদি খারাপ বলার হয়, হ্যাঁ কিছু খারাপ বলার হয় না, খারাপ বলার না, আমি জানতে চাইছি যে অনেস্টলি যদি আমি জানতে, হ্যাঁ আমি বলতে রাজি আছি। 10-এ কত নাম্বার দেবেন জ্যাক অলিভ অয়েলকে? 8.5। এখনো দের ইজ স্পেস ফর ইমপ্রুভমেন্ট, উই আর ইমপ্রুভিং এভরি ডে। আচ্ছা, তা সেই ইমপ্রুভমেন্টগুলো কাস্টমার নেক্সট বছর দেখতে পাবেন। মানে এবছর এন্ডের মধ্যে দেখুন, যতটা ইজ অফ ইউজ প্রোডাক্টের গুণ হিসেবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, মানে এর গুণ হিসেবে যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো 9 on 10, বিকজ দের ইজ অলওয়েজ স্পেস ফর ইমপ্রুভমেন্ট। আমাদের যুগ যত এগোবে,
তত নতুন জিনিস আসবে, সেগুলো থ্রু দিয়ে আমরা এটাকে আরও ইমপ্রুভ করতে পারবো। তো আমি কখনোই 10/10 আমি নিজেকেও দিই না, আমার প্রোডাক্টকেও দেবো না, আমি 9/10ই দেবো। বাট আমি যদি প্যাকেজিংয়ের কথা বলি, আমি 8/10 কেন বলছি, আরও ইজ অফ ইউজ আমরা করতে পারি, আর যেটা আমরা করছি। সামনে বছর আসছে, মানে এই বছরই আসছে, সামনে বছর বলা ভুল হবে, এই বছরই আসছে, যাতে আরও ইজিলি অয়েলটাকে ইউজ করা যায়। তো ইয়েস, অপেক্ষায় রইল আর কি কাস্টমার। থ্যাংক ইউ। আর এবার একটা র্যাপিড ফায়ার করে নিই, Sure. শেষ পর্বে চলে এসেছি, অনেকটা সময় আমরা গল্প করে অনেক কিছু জানতে পারলাম, Thank you. আর নতুন কিছু যে আসছে সেটার জন্য অপেক্ষা অবশ্যই করছে Thank you so much. কাস্টমাররা। র্যাপিড ফায়ারের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, বাঙালি নাকি ব্যবসা করতে পারে না? এটা তো আপনি না করেছেন, না, এটা ভুল কথা। আমি মানে I can give you numerous names, and Bengal has been the biggest capital pre-colonization. It had Bengal had a bigger GDP. Mane Murshidabad was a big contributor, especially for its tobacco and its muslin. সারা দুনিয়া পড়তো। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, the ঠাকুর বাড়ি was one of the biggest exporters of merchandising from India, especially cotton and so on. সারা দুনিয়াতে ব্যবসা করতো। এটা ভুল কথা, মানে আর আজকের ডেটেও লাইক I know so many families around who are all Bengalis, they're doing really well. বাঙালিরা আমরা একটু চেপে বসে থাকি, আমরা বেশি কথা বলি না, এটা একটা ব্যাপার আছে। সো আই থিঙ্ক আমরা নিজেদেরকে বেশি আউটস্পোকেন করি না, তো আই থিঙ্ক তার জন্য লোকে জানতে পারে না, বাট আদারওয়াইজ দিস নাথিং। বাঙালিরা ব্যবসা করে না, ভুল কথা। পশ্চিমবঙ্গ কি ব্যবসার জন্য আইডিয়াল জায়গা? একদম দারুণ জায়গা। আমাদের কাছে কি নেই, মানে আমরা যদি প্রোডাক্ট টেস্টিং করতে হয়, দেখুন আমাদের কাছে সমুদ্র আছে, আমাদের কাছে মেনল্যান্ড আছে, আমাদের কাছে পাহাড় আছে। তো তিনটে ডিফারেন্ট জায়গার জন্য আপনি যদি কোনো প্রোডাক্ট বার করতে চান, আপনি তিনটে জায়গায় টেস্টিং করতে পারবেন, অন্য কোথায় করতে পারবেন এই জিনিসটা। তো এটা তো আমি বললাম প্রোডাক্ট টেস্টিং। আপনি জিওগ্রাফিক্যালি কথা বলছেন, কিন্তু আমি যদি পলিটিক্যালি কথা বলি, যে দেখুন আমাদের why should we get attached to politics? Politics-এ the government is doing their work, they're trying their best. I'm so sure কোনো গভর্নমেন্টই চেষ্টা করবে না যে তারা খারাপ কাজ করুক, কারেক্ট? প্রত্যেকটা গভর্নমেন্ট চেষ্টা করে তারা কতটা ভালো কাজ করতে পারে। এবার দেখুন তার মধ্যে ভালো খারাপ দুটোই হবে, কিছু মানুষ ভালো হবে, কিছু মানুষ খারাপ হবে, কিছু মানুষ পেরে উঠবে, কিছু মানুষ পেরে উঠবে না। এটা তো ইজ পার্ট অফ দ্য সিস্টেম, দ্যাট ইজ হাউ থিংস হ্যাপেন। আমরা যখন কিছু চেষ্টা করি নতুন কিছু বানাতে, বা আমরা কি চাইবো যে আমাদের ফ্যাক্টরি 100% পোটেনশিয়ালে না চলুক? আমরা সবসময় চাইবো যে এটা 100% পোটেনশিয়ালে চলুক, বাট সবসময় হয়ে ওঠে না। তার জন্য অনেক ফ্যাক্টরস আছে। প্রত্যেকটা মানুষ, যেমন আমাদের হাতের 5টা আঙুল এক হয় না, সেরকম প্রত্যেকটা মানুষের পারসেপশন এক হয় না, প্রত্যেকটা মানুষের চিন্তাধারা এক হয় না, তো প্রত্যেকটা মানুষ ডিফারেন্টভাবে ভাবে। আর দেখুন আমরা তো যখন আমরা একটা কোম্পানি চালাই, আমরা ধরে নিন আমরা ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট মিলিয়ে ধরুন 2-2,500 লোকের কথা বলছি। ধরুন গভর্নমেন্ট মানুষের চালাচ্ছে লক্ষ লোকের কথা, 10 কোটি মানুষের কথা হচ্ছে এখানে। তো 10 কোটি মানুষের পারসেপশন, 10 কোটি মানুষ সবার নেসেসারি নয় যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিনিস ভালো লাগবে। আর এটা যে কোনো গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি, মানে আমি এখনকার গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি না, তা আমার আগের গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি না, বা কালকে যদি অন্য কেউ আসেও তার কথাও বলছি না। আমি বলছি এটা সবাইকে স্যাটিসফাই করা ইজ নট পসিবল, and we being in a democratic country, it is impossible to satisfy everyone. So and even this is true that কোনো গভর্নমেন্ট চায় না যে কারো খারাপ করুক, প্রত্যেকটা গভর্নমেন্ট চায় যে তারা ভালো করুক। তো এবার কারোর ভালো লাগবে, কারোর একটু খারাপ লাগবে, কারণ কি যার এজেন্ডা মিট হবে তার ভালো লাগবে, যার হয়তো এজেন্ডাটা মিট হয়ে উঠতে পারছে না তার খারাপ লাগবে। তো লেটস নট গেট দেয়ার। আই থিঙ্ক আমরা নিজেদের কাজটা যতখানি অবধি করা উচিত। বাট হ্যাঁ, মানে আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে পলিটিক্যালি কোনো ইনফ্লুয়েন্স বা না, এসব ফালতু কথা কিচ্ছু হয় না। কেউ বিরক্ত করতে আসে না। জন্য এটা খুব বড় একদম পশ্চিমবঙ্গ ইজ আ সেফ প্লেস, এবং তার সেখানে আপনি কি জানেন the largest amount of startups এখনই শুরু হচ্ছে আফটার লকডাউন? No, 2024 the highest amount of women startups in India was from Bengal. The second highest of startups in general is again Bengal. Good. So
খারাপ কি করে বলবেন? একদমই তাই। তো ব্যবসা করতে পারে না, এটা আই থিঙ্ক এটা একটা নোশন, মানে এটা একটা লেজেন্ড হয়ে যাবে একদিন। হ্যাঁ, আচ্ছা, ব্যবসায় আসার পরে মানে যবে থেকে দায়িত্ব নেওয়া হয়েছে, এমন কিছু ডিসিশন মনে হয়েছে যে খুব ভুল নেওয়া হয়ে গেল, কিন্তু রিপিট করার জায়গা নেই, মানে চেঞ্জ করার জায়গা নেই? আপাতত হয়নি, ফর্চুনেটলি। হয়তো হবে একদিন, বাট আপাতত ফর্চুনেটলি হয়নি। গুড। অ্যাজ আ এমডি, তার সঙ্গে তো টিম লিডার অবশ্যই, কখনো এমপ্লয়ীদের সঙ্গে কিছু ঝামেলা বা আমি বকুনি কখনো খাই। মনে হয়েছে যে আমি বকা খাই প্রচুর। বকা খান? হ্যাঁ। এটা তো নতুন কথা হ্যাঁ, শুনলাম। আমি খাই, বিকজ মোস্ট অফ মাই এমপ্লয়িজ আর লাইক মাই আঙ্কেল অ্যান্ড আন্টি। আচ্ছা, So because they're elder to, yes, they respect my decision when I take it, but যখন কিছু ভুল ভাবি, আমি ভাবনার সময় আমি জিজ্ঞেস করিনি আমি কখনো, বিকজ আমাদের কোম্পানিতে আমি অন্য একজনকে বলছিলাম যে আমাদের কোম্পানিতে একটা রেজিম আছে, সেটা হচ্ছে আমাদের কোম্পানিতে দেহত্যাগ আছে, পদত্যাগ নেই। সো কেউ যদি রিটায়ার করে তারপরে আবার দে জয়েন ব্যাক অ্যাজ অ্যান অ্যাডভাইজার, অ্যাজ অ্যান অর অন a contract, however you want to put it. They again join back because my father used to believe that their minds and their experience is the asset to the company, and which is true, because babar mara jawar pore I've had no problems because they were always there. So we have pillars. I would rather say we have pillars in our company who take care of the company more than I do. So I look into now I look into the expansion and scaling up the company. So that is my forte. আর আমি কোনো যদি ভুল ডিসিশন নিই, সেটা আমি ডাইরেক্ট ঝাড়ও খাই, বকুনি খাই, যদি কিছু ভুল হতে হয়। তার জন্য আমি বললাম যে আপাতত ফর্চুনেটলি আমার কোনো ভুল ডিসিশন সেরকম হয়নি যেটা আই হ্যাভ রিপেন্টেড, বিকজ দে আর অলওয়েজ দেয়ার। মানে আমাদের কোম্পানিতে এখন থার্ড জেনারেশন ইজ ওয়ার্কিং উইথ আস। মানে তার মানে ঠাকুরদাদা কাজ করেছেন, তার বাবা কাজ করেছেন, তার ছেলে এখন জয়েন করেছে। ইনফ্যাক্ট আই উইল বি ভেরি হ্যাপি টু শেয়ার, আমাদের যে মানে বাবার যে ফার্স্ট এমপ্লয়ি, তার ছেলে ইজ দি হেড অফ পারচেজ রাইট নাও। Wow. So the second generation, and he himself has been with the company for the last 20 years, so 22 years now. So you can understand. Yeah. Even his wife has been an employee of our company only. Wow. So now his daughter is planning to join. So it's more like a family. মানে যেরকম কাকু জেঠুর কাছ থেকে যেরকম বকুনি খেলে কিছু যায় আসে না, তো সেরকমই আমি আমাদের কাছ থেকে বকুনি খেলে আমার কিছু যায় আসে না, আমি শুনিনি। সাকসেসের ডেফিনেশন আপনার কাছে কি? হ্যাপিনেস অফ থট প্রসেস, যে মানুষের জন্য আমি এটা করে যেতে পারলাম। বিকজ মারা যাওয়ার পরে যেটা আমি বুঝলাম, বাবার মারা যাওয়ার পরে ইউজুয়ালি মানুষ একটা মানুষকে এক দু বছর মনে রাখে, তারপরে আস্তে আস্তে তাদের নিজেদের কর্মজীবনে ভুলে যায়। বাট আই থিঙ্ক কিছু যদি কেউ করে যান, ওই যে জিনিসটা করে যাবেন, দ্যাট ইজ হোয়াট উইল রিমাইন্ড ইউ অফ হিম থ্রুআউট হিজ অর হার আপনি লাইফ। বলছেন যে ফুটপ্রিন্টটা রেখে যাচ্ছে Absolutely. আগামী প্রজন্মের জন্য, সেটাই Absolutely. That is success. যদি কালকে আপনার কাছে ব্যবসা রইল না, কিচ্ছু রইল না, এমন কি আছে আপনার কাছে যেটা আপনাকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করবে? এটা আমি উল্টোভাবে বলি, যদি ইফ আই হ্যাড আ চয়েস, যে আমি যদি এই ব্যবসাটা না করতাম তাহলে আমি কি করতাম, তাহলে আমি অ্যাকচুয়ালি চাষবাস করতাম। আচ্ছা, আর অ্যাকচুয়ালি আমি চাষবাস করতাম। মানে নিজে ফার্মিং করতেন? ইয়েস, অ্যাবসলিউটলি। অর্গানিক ফার্মিং? অর্গানিক, আমি এই কথাটা আমি না বুঝে উঠতে পারি না, ফার্মিং ইনঅর্গানিক কি করে হয়? না, এখন তো একটা ট্রেন্ড মেশিন দিয়ে তো ফার্মিং। অর্গানিক ফার্মিং It is just a farce word, which is used for marketing. Organic, যেমন অর্গানিক এগ। হোয়াট ইউ মিন বাই ইনঅর্গানিক এগ? মানে অন্য একটা কি মুরগি পারেনি তো কে পেরেছে? মানে আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। হ্যাঁ, বাট না, আমি কেন বললাম ফার্মিং, বিকজ farming there is so much opportunities which we have seen, and I have seen, because we are into the field of Ayurveda, medicinal herb farming বা calculative farming,
is what India is not doing right now, or rather Eastern India আমাদের পার্ট ক্যান, মানে যেই মানুষটা, যেই ফার্মার আজকে ডেটে প্রায় বছর গেলে প্রায় 1 কোটি টাকা কামাতে পারে, সে আজকের ডেটে 40,000 টাকা কামাতে পারছে না, because of lack of knowledge and education. So I think if I had a choice, that if I have to go back, or I have thought যে আমার এই ব্যবসাটা আমার যতখানি মানে আমার ফোকাস যে অবধি আছে, বা আমার প্যারামিটার যতখানি আমি ভেবে রেখেছি, আই উইল টেক আ রিটায়ারমেন্ট, মানে যেমন আমার বাবা রিটায়ারমেন্ট নেননি, বাট আই উইল টেক আ রিটায়ারমেন্ট, অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ আই টেক আ রিটায়ারমেন্ট আই উইল ফোকাস মাই সেলফ অন ফার্মিং। আজকের জেনজি জেনারেশন কি মেসেজ দিতে চাইবেন? অ্যাকচুয়ালি আমাদের মেসেজ দেওয়ার দরকার নেই ওদেরকে, মানে দে আর ভেরি ফাস্ট, দে থিঙ্ক অ্যান্ড শুধু ফাস্ট মানে আমি খারাপভাবে বলছি না, অ্যাকচুয়ালি ওরা আজকের ডেটে, বিকজ দে হ্যাভ অ্যাক্সেস টু সো মাচ অফ নলেজ, দে আর ওয়ে মোর, আই থিঙ্ক ওদের কাছ থেকে আমাদের শেখা উচিত যে আরও কী করে ইজিলি আমরা কাজটাকে করতে পারি, বিকজ দে আর ভেরি ফাস্ট উইথ দ্য ওয়ার্ক, দে আর ভেরি ফাস্ট, and I think it is better if we start learning from them. But I will just say, just focus on yourself and believe in what you're doing. And যখন খারাপ ওই একটা জিনিস হয়, যেটা আমি সবাইকে বলি যে ফেল করবে, দ্যাট ইজ নাথিং নিউ। আমি করেছি, আমি 3বার ফেল করেছি আমার অন্য ব্যবসা করতে গিয়ে, 3বার করেছি। 4 নম্বর ব্যবসা was where I started doing my business well before coming to this company. So failure is the only constant in your life. Coming out of it is what you need to learn, and that is your success in life. দ্যাটস ট্রু, মানে ফেলিওর থেকে লার্নিংটা নিতে হবে, যে না ফেল করলে ভয় পেয়ে পালিয়ে একদম না, যে ছেড়ে দেওয়া নয়, ওখান থেকে লার্নিংটা নিয়ে পরের স্টেপে এগোনো। একদম। খুব ভালো লাগলো কথা বলে। Thank you. আমাদের হিডেন স্টোরিজ নিউজের দর্শকদের জন্য আপনি কিছু মেসেজ যদি দিতে চান। আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন আমাদের এই ব্র্যান্ডকে, আপনারা এইভাবে ভালোবাসতে থাকুন, আর ইট ওয়াজ অ্যামেজিং স্পিকিং টু হার। আপনারা ওনার চ্যানেল দেখতে থাকুন, আর নেক্সট বারের জন্য উইল ওয়েট টু মিট। নমস্কার, আমি রাই। এতক্ষণ দেখছিলেন হিডেন স্টোরিজ নিউজের পর্দায়, আর আমাদের সঙ্গে স্পেশাল গেস্ট রাজস্বী দাস। মিস্টার রাজস্বী দাসের থেকে প্রচুর গল্প আমরা শুনলাম, কিভাবে শুরু হয়েছিল এই ব্যবসা, আগামী দিনে কি হতে চলেছে, অনেক কিছু জানতে পারলাম। চোখ রাখুন হিডেন স্টোরিজ নিউজের পর্দায়।